ওয়েলকাম ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শুভ শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটি উচ্চ প্রাথমিকের আপডেট নিয়ে, যেখানে হয়তো আপনি জানতে পারলেন 10 বছর অপেক্ষা করার পরে আপনার হাতে কল লেটার এসছে, আপনি ইন্টারভিউ দিতেও গেছেন এবং সেখান থেকে আপনি কিন্তু পেয়ে গেছেন নিয়োগের পত্র। যেই স্কুলটি আপনি পছন্দ করেছেন সেই স্কুলে আপনি যোগাযোগ করে জানতে পারলেন যে ওই স্কুলে আপাতত কোনো ভ্যাকেন্সি নেই। এরকমই নজিরবিহীন ঘটনা ঘটেছে এবারে এসএসসির নিয়োগের প্রক্রিয়াতে। এছাড়া জানা যাচ্ছে এসএসসির যে প্যানেল লিস্ট বেরিয়েছিল, পঞ্চম র্যাঙ্ক করা একজন ক্যান্ডিডেট তিনি কিন্তু চাকরিতে অনীহা প্রকাশ করেছেন। তার কারণটা কি আছে সেটাও আমরা আজকের ভিডিওতে জানবো। এবং দ্বিতীয় দিনে যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছিল, দ্বিতীয় দিনের কাউন্সেলিং প্রক্রিয়ায় ডাকা হয়েছিল যতজনকে, তার মধ্যে অনেকেই কিন্তু উপস্থিত হননি। তাহলে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে কতটা সম্ভাবনা রয়েছে যে আপনাদের এসএসসি প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেখানে আপনাদের কতটা সুযোগ রয়েছে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে একমাত্র পশ্চিমবঙ্গে যত ইউটিউব কমিউনিটি আছে কোনো আজগুবি গল্প নয়, কোনো গাঁজাখুরি গল্প নয়, কেবলমাত্র অথেন্টিক সোর্সের ভিত্তিতে আপনাদের সমস্ত লেটেস্ট নিউজ আপনাদের সামনে রাখা হয়। তো চ্যানেলটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। এডুকেশনাল পারপাসের দিক থেকে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা কিন্তু টু দ্য টাইম আপনারা পেয়ে যান। তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন দীর্ঘ 8 থেকে 10 বছর এসএসসির যে টানাপোড়েনের মাধ্যমে অবশেষে হাইকোর্টের নির্দেশে 4 সপ্তাহের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করার কথা বলা হয়েছিল, দীর্ঘ টালমাটাল এবং কালো মেঘের যে ঝঞ্ঝা দেখা দিয়েছিল তা পেরিয়ে অবশেষে 2 দফা কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরি নিতে অনীহা প্রকাশ করছে। তো আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা অবশ্যই আপনারা আমার প্লে লিস্টে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার, সেখানে লেটেস্ট আমি কিন্তু সেই আপডেটটা আপনাদের সামনে রেখেছিলাম। তো আজকে যে আপডেটটি রাখতে চলেছি সেটা হচ্ছে দ্বিতীয় দফায় যে কাউন্সেলিং প্রক্রিয়াটি চলছিল তাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা সত্যি মানে অবাক করে দেওয়ার ব্যাপার। এবং তার পরবর্তীকালে কি স্টেপ নেওয়া হয়েছে সেটাও জানলে হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন। এবং তার সঙ্গে আপনাদের আমি এটা বলে দিতে চলেছি, দ্বিতীয় কাউন্সেলিংয়ে যাদের কিন্তু ডাক পেয়েছিল তারা কিন্তু অনেকেই উপস্থিত হননি। তার কারণটা কি সেই বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব। প্যানেল লিস্টে যার নাম 5 নম্বরে রয়েছে তিনিও কিন্তু বলে দিয়েছেন এই প্যানেল লিস্টে তারা কিন্তু অংশগ্রহণ করছেন না। ধাপে ধাপে আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। তো প্রথম যে বিষয়টি আসা যাক, আগামী দিনের যে কাউন্সেলিং প্রক্রিয়াটি ঘটেছিল সেই বিষয় সম্পর্কে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাউন্সেলিং এর যে প্রক্রিয়াটি চলছিল গতকালই আপনাদের দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং তাতে একটা নতুন আপডেট এসছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই আপডেটটি। আজকে আনন্দবাজারের পত্রিকাতে এই আপডেটটি উঠে এসছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্সেলিং এর উপস্থিতির হার কিন্তু যথেষ্টই কম এবং সেই বিষয়ে আলোচনা করব। তো যেখানে কিন্তু বলা হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগে কাউন্সেলিং এর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সুপারিশ নিতে 110 জন চাকরি প্রার্থীর মধ্যে 84 জন প্রার্থী কিন্তু এসেছিলেন, তার মধ্যে বাকি প্রার্থীরা কিন্তু আসেননি। এবং বৃহস্পতিবার ইতিমধ্যে আপনারা জানেন, আমি আগের ভিডিওতে আপনাদের সামনে জানিয়েছিলাম যে 144 জনের মধ্যে 103 জন এসে উপস্থিত, অর্থাৎ 30% কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত হননি। তার কারণও কিছু রয়েছিল, সেগুলো আমি জানিয়েছিলাম। তো এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে বাংলা মিডিয়ামের স্কুলের কাউন্সেলিং কিন্তু বর্তমানে শুরু হয়নি। এখন যে কাউন্সেলিং প্রক্রিয়াটি চলছে সেটা হিন্দি, উর্দু এবং তেলেগু মাধ্যম স্কুলগুলির জন্য। এবং এই তেলেগু বা অন্যান্য বিষয়গুলোর জন্য যে স্কুলগুলোতে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চলছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াটি চলার কারণেই অনেকে হয়তো আসছেন না, কারণ তাদের পার্শ্ববর্তী যে সমস্ত ইন্টারেস্টেড যে সমস্ত স্কুলগুলো আছে বা কাছাকাছি যে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলে কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না, তাই হয়তো তারা আসছে না। এই কিন্তু জানিয়েছিল এসএসসির পক্ষ থেকে আগের দিনে। তো আজকে নতুন কি জানিয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে যদি বাংলা মাধ্যম স্কুলের কাউন্সেলিং প্রক্রিয়াটি চলে তখন কিন্তু উপস্থিতির হার কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু এসএসসির পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। তো সে জায়গায় প্রসঙ্গত পুজোর ছুটির পরে বাংলা মাধ্যম কাউন্সেলিং শুরু হওয়ার কথা, যদিও কয়েকজন চাকরি প্রার্থীর মতে প্রায় 10 বছর আগে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এতদিনে অনেকেই অন্য চাকরি হয়তো পেয়ে গিয়েছে, হয়তো কেন অবশ্যই পেয়ে গিয়েছে, কারণ এছাড়া অন্যান্য ব্যবসা বা অন্যান্য অনেকে কাজে নিযুক্ত রয়েছেন।
তো তার জন্য তারা চাইছেন না ওই জিনিসটাকে বার করিয়ে এমন একটা অবস্থার মধ্যে পড়তে যেখানে আবার পরবর্তীকালে নতুন করে যদি কোনো কেস হয়, সেই কেসে কিন্তু সমস্ত মামলা যদি আবার ওলটপালট হয়ে যায়, আবার তাদের চাকরিতে কিন্তু অনিশ্চয়তা দেখা দিতে পারে। তো সেই কারণে এই রিস্ক কিন্তু অনেকে নিতে চাইছেন না। অনেকে প্রাইমারি টিচারও রয়েছেন যারা অন্যান্য স্কুলে, তাদের পছন্দের স্কুলে তারা চাকরি করছেন এবং তারাও চাইছেন না যে আলটিমেট যদি এই আপার প্রাইমারি স্কুলে যে বেতন কাঠামো এখন রয়েছে সেই বেতন কাঠামোর ভিত্তিতে তারা যদি এই চাকরিতে জয়েন করে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু সেই টাকাটা পোষাচ্ছে না, বা অন্যান্য জায়গায় তাদের পছন্দের স্কুল না পাওয়ার জন্য 4-5টা জেলা পেরিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং সেই কারণে তাদের কিন্তু এই কাজে পেতে বা এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে তাদের কিন্তু অনীহার জায়গা কিন্তু রয়েছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই প্রসঙ্গে কি বলেছেন, যেখানে বলা হচ্ছে কাউন্সেলিং স্বচ্ছভাবে হচ্ছে, সেটা নিয়ে আর কোনো বলার অবকাশ নেই। কাউন্সেলিং কিন্তু স্বচ্ছভাবে ঘটছে, কিন্তু কতজন প্রার্থী সুপারিশ নিতে এসেছেন, কতজন অনুপস্থিত ছিলেন, কতজন সুপারিশ নিলেন, সব তথ্যই কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই লেটেস্ট আপডেটগুলো আপনারা কিন্তু এসএসসির ওয়েবসাইটে থেকে আপনারা জানতে পারবেন। তো আগামীকাল যারা অংশগ্রহণ করেছিল আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে সেই শকিং নিউজটা, 110 জনের মধ্যে কিন্তু 84 জন প্রার্থী কিন্তু ওইখানে উপস্থিত হয়েছিল, বাকি প্রার্থী কিন্তু উপস্থিত হয়নি। কিন্তু এর মধ্যে আরও একটা শকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, এই 84 জন প্রার্থীদের মধ্যে যারা ওই দিন ওই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিল তার মধ্যে একজনকে যে নিয়োগ প্রক্রিয়ার যে পত্রটা দেওয়া হয়েছিল সেই স্কুলে যখন সে ফোন করে সে জানতে পারে যে ওই স্কুলে ওই রিলেটেড কোনো ভ্যাকেন্সি নেই। সেই রিলেটেড কি আপডেটটা এসছে সেটা আপনাদের সামনে আমি এবার রাখতে চলেছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন যদি ইন্টারেস্টিং মনে করেন এবং এরকম এডুকেশনাল রিলেটেড আপডেটগুলো যদি আপনারা সবার আগে পেতে চান, অবশ্যই শিবম দাস ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা এখন আপনারা লাইক করেননি, প্লিজ ভিডিওটাকে আপনারা লাইক করে দিন। এই আপনার লাইক কিন্তু আমাদের এরকম ভিডিওগুলো তৈরি করতে কিন্তু মোটিভেট যোগায়। দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে আপডেটটি আপনাদের সামনে আমি বলেছিলাম যে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার পরে তাকে যেই স্কুল রেকমেন্ডেশন করা হয়েছে এসএসসির পক্ষ থেকে, যেই স্কুলে তাকে রেকমেন্ডেড করা হয়েছে শূন্য পদে, সেই শূন্য পদের স্কুলে কিন্তু তার কোনো ভ্যাকেন্সি নেই। সে যখন ফোন করে জানতে পারে সেই বিভাগে কিন্তু চাকরি প্রার্থীরা পড়ছেন। তো সেই আপডেটটি এসছে এবং অনেকে চিন্তা প্রকাশ করেছেন পরবর্তীকালে যে যদি এই দুই দফাতে যদি 144 জন এবং 108 জন সামথিং কিছু প্রার্থীদের যদি ভ্যাকেন্সির ক্ষেত্রে যখন তাদের নিয়োগ প্রক্রিয়াটি চলছে তাতে যদি এরকম গড়মিল দেখা যায়, তাহলে পরবর্তীকালে 14,000 ভ্যাকেন্সিকে যখন তারা সুযোগ দেবে তখন কি পরিস্থিতির জায়গা তৈরি হতে পারে। তো সে নিয়ে অনেকে কিন্তু সংশয় প্রকাশ করছে। তো আপডেটটি আপনাদের সামনে আছে, কিন্তু এই আপডেটটি দেখতেই পাচ্ছেন আমরা এই সময়তে এই আপডেটটি বেরিয়েছে, যেটা 5 অক্টোবর 2024-এ কিন্তু এই আপডেটটি আপনাদের সামনে বেরিয়েছে। তো এই আপডেটটিতে কি বলা হয়েছে, প্রায় 1 যুগ পরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সবে শুরু হয়েছে আর দ্বিতীয় দিনে ঘটল বিপত্তি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুমন দাস 8 বছর অপেক্ষার পর শুক্রবার কাউন্সিলিং এর ইতিহাস শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনির একটি হিন্দি মাধ্যম স্কুলে। কিন্তু এসএসসির অফিস থেকে বেরিয়েই সুমনের মাথায় হাত, কারণ কালচিনির ওই স্কুলে প্রধান শিক্ষকের ফোন করতেই সুমনকে জানানো হয়, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো পোস্ট ফাঁকা নেই সেখানে। তাহলে এমন কোনো জায়গায় আপনাদের নিয়োগ প্রক্রিয়া ঘটছে যেটা এসএসসির পক্ষ থেকে জানানো হচ্ছে, সেখানে কিন্তু কোনো পোস্ট নেই, সেটা কিন্তু জানাচ্ছে যে চাকরি প্রার্থী সেই কিন্তু ফোন করার মাধ্যমে সে জানতে পেরেছে এবং সে সংবাদ মাধ্যমের সামনে সেটা তুলে ধরছে। এবং পুজোর আগে ফের দুর্ভাবনার সঙ্গী হলো সুমনের। একটা আনন্দের রোশনাই হয়তো বাজছিল দীর্ঘ 8 থেকে 10 বছর অপেক্ষা করার পরে অবশেষে একটা সরকারি চাকরির হাতছানি। তো সেই জায়গা থেকে আবার একটি দুর্ভাবনা, কারণ যে পোস্টে তাকে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের কোনো ভ্যাকেন্সি নেই, মানে সেই জায়গায় কোনো সিটই নেই। তো এরকম কিন্তু সিচুয়েশন কিন্তু ঘটছে। সেই জায়গায় এসএসসি কি জানিয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সামনে আমি রাখবো। সল্টলেকের আচার্য সদনের সামনে হেল্প ডেস্ক রয়েছে, যেখানে কিন্তু প্রাইমারি চাকরি প্রার্থীদের একটি মঞ্চ রয়েছে। সেই মঞ্চে সুমনের এই বিষয়টি তাদের সঙ্গে কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এবং কমিশনের তরফে সুমনকে জানানো হয় নিয়োগের সুপারিশপত্র আগে কালচিনির ওই স্কুলে যেতে হবে এবং স্কুলে শূন্যপদ নেই, প্রধান শিক্ষক এই মর্মে রিপোর্ট দিলে তখনই এসএসসি সেই বিষয়টি ভেবে দেখবে, তার আগে কিন্তু দেখবে না। তাহলে দেখুন, যেই স্কুলে আপনি চাকরি পাচ্ছেন তাহলে সেই স্কুলে যে শূন্যপত্রা আছে তাও কোনো গ্যারান্টি নেই, আপনাকে আবার সেই স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার পর স্কুল থেকে কি আপডেট আপনাকে দেয়, তারপরে যদি লিখিত কোনো অভিযোগ থাকে তারপরে
সেটা আপনাকে কিন্তু অভিযোগ বক্সে জমা করতে হবে এবং তারপরে আবার কিন্তু সেই জায়গায় আবার রিকাউন্সেলিংয়ের জায়গায় হয়তো আপনাদের হতে পারে। তো সেই জায়গায় মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, 2 দিনের সবে 186 জনের বাছাই প্রক্রিয়া চলছে, তাতেই যদি এই অবস্থা হয় তাহলে 14,000 শূন্যপদ পূরণের ক্ষেত্রে কি হবে, সে নিয়ে কিন্তু দুশ্চিন্তার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। তার এই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে এসএসসি তথ্যের আগেও, যেখানে কিন্তু গত বছরের এমপ্যানেলড 8,954 জন চাকরি প্রার্থীর কাউন্সিলিংয়ের মধ্যে 900টি স্কুলের ঠিকানা ও ক্যাটাগরিতে ভুল ছিল এবং এসএসসির তরফে এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তর এবং কমিশনের দৃষ্টি আকর্ষণ করাও হয়েছিল। কিন্তু এবারে যখন এসএসসি কলকাতার হাইকোর্টের নির্দেশে 14,052 জন প্রার্থীদের জন্য ওয়েবসাইটের ভ্যাকেন্সি লিস্ট আপলোড করতে দেখা গিয়েছিল, আগের এই সমস্ত যে সমস্ত স্কুলগুলো ছিল সেই সমস্ত স্কুলের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু শূন্য হয়ে গেছে বন্ধুরা, শূন্য শিক্ষক পদ হয়ে গেছিল। ঠিক আছে, এমন বহু স্কুলের এমন ভ্যানিশ হয়ে গিয়েওছে। যদিও এ ব্যাপারে জানতে কমিশনার চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো কারণে হয়তো সংবাদ মাধ্যমের সামনে তিনি যোগাযোগ করে উঠতে পারেননি। মিলিয়ে 110 জন কাউন্সিলিংয়ের কথা ছিল, কিন্তু 84 জনের উপস্থিতি হয়েছিল, অর্থাৎ 26 জনের গড় হাজির। এবং এই গড় হাজিরার জন্য চাকরি প্রার্থীরা দুটি কারণে দায়ী করছেন। প্রথমত, 2012 সালের পর এই প্রথম উচ্চ প্রাথমিক স্তরে 5ম থেকে 8ম শ্রেণী নিয়োগ হচ্ছে। সত্যি তো বন্ধুরা, দীর্ঘ 10 বছরে একটা বেকার যুবকের কাছে যে পীড়াটা আছে সেই পীড়াটা কিন্তু সত্যি ভাববার। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বুকে যারা শিক্ষিত তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা সত্যি মানে খুবই কষ্টের, কারণ অনেক মানুষের বাড়িতে অর্থনৈতিক দিক থেকে অবস্থা খুবই খারাপ। পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেখানে শিক্ষিত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথেষ্টই প্যানিক পেতে হচ্ছে। তার মেন কারণ হিসেবে দেখা যাচ্ছে বর্তমানে কোনো এসএসসি নেই, কোনো নিয়োগ প্রক্রিয়া নেই, সবাই কিন্তু বাড়িতে বসে আছে। তার মধ্যে দীর্ঘ 8 থেকে 10 বছর পরে এরকম একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, যেখানে আবার দেখা যাচ্ছে যে স্কুলে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই রিক্রুটমেন্টের জায়গায় যদি সেই স্কুলে ফোন করা হয় বা যোগাযোগ করা হয়, তারাই বলে দিচ্ছে যে ভাই এই স্কুলের কোনো শূন্য পদই নেই। তাহলে ভেবে দেখুন আপনার মনের কন্ডিশন কেমন হবে। তো এই নিয়ে আপনাদের কি বিচার আছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। গত 1 দশক বারবার নিয়োগ ঘিরে মামলার জেরে চাকরি প্রার্থীরা অনেকেই হতাশ হয়ে পড়েছেন, ফলে অন্যত্র চাকরি কিন্তু তারা খুঁজে নিচ্ছে। কেউ কেউ স্কুলে নিয়োগ ঘিরে মামলার চক্করে জড়াতেই চান না, কারণ আগেও আপনাদের আমি বলেছি, ধরুন আপনার একটা সিকিউর কিছু একটা জায়গায় এখন বর্তমানে আপনি প্রতিষ্ঠিত, হয়তো ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনি কোনো প্রাইমারি স্কুলে বা কোনো প্রাইভেট স্কুলে আপনি জয়েন করে আছেন, যেখানে কিন্তু আপনাদের স্যালারিটাও ঠিকঠাক রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি জানতে পারেন এই যে এমন একটি সরকারি চাকরির যে লাড্ডু আপনারা দেখতে পাচ্ছেন, সেই লাড্ডু খাওয়ার পরে পরবর্তীকালে সেটা যে আবার অ্যাসিডিটি হয়ে যেতে পারে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ যেই 96 প্রার্থীজন এখানে রয়েছে তারা যদি পরবর্তীকালে কোনো কেস মোকদ্দমা করে বা পরবর্তীকালে এই রিলেটেড যদি আবার কোনো আপডেট আসে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই এত দীর্ঘ 10-12 বছর পরে একটা সুনিশ্চয়তার জায়গা, তারপরেও যদি আবার নতুন করে কোনো অসুবিধার জায়গা তৈরি হয়, সেই যে মানসিক অবস্থা কিন্তু সহ্য করার নয়। তো সেই অনুযায়ী কিন্তু অনেকেই সেই ভরসায় এই সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না, এটা কিন্তু অনেকে শিক্ষামহল তা মনে করছে। তো সেই জায়গা থেকে একটা নতুন যে আপডেটটি এসেছে, একজন চাকরি প্রার্থীর বক্তব্য হচ্ছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সুপারিশ করা হয়েছে আলিপুর দুয়ারের কালচিনি স্কুলে, যা প্রায় 300 কিলোমিটার দূরত্বে। হুগলি শ্রীরামপুরের বাসিন্দাকে আবার 150 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কিন্তু স্কুলের সুপারিশ করা হচ্ছে। এত দূরত্ব পেরিয়ে অনেকেই কিন্তু শিক্ষকতায় যোগ দিতে চাইছেন না। তার থেকে বহু চাকরি প্রার্থীরা বয়স এখনো কিন্তু 50-এর ছুঁই হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন যে বর্তমানে 50 বছর বয়সে সে যদি এত দূরে গিয়ে থাকে, তার পরিবার রয়েছে এবং সেখানে যা খরচপাতি তার থাকার জন্য এবং যে অ্যামাউন্ট অফ স্যালারি সে পাচ্ছে, তাতে কিন্তু তাদের মনে হচ্ছে যে এই অ্যামাউন্টে কিন্তু বাইরে থেকে চাকরি করা সম্ভব নয়। তাই কারণে অনেকেই কিন্তু 8-10 বছর এই অপেক্ষা করার পরেও না চাওয়া সত্ত্বেও তাদের এই চাকরিটাকে ছেড়ে দিতে হচ্ছে। এই বিষয় তো আপনাদের সামনে রাখলাম। আরও একটি নতুন বিষয় উঠে এসছে, যেখানে যে সমস্ত প্যারা টিচাররা এ পর্যন্ত বিভিন্ন সরকারি স্কুলগুলোতে জব করছিল, তো তাদের এখন বর্তমানে অভিযোগ হচ্ছে যে নতুন যেহেতু এখন টিচার নিয়োগ প্রক্রিয়াটি চলছে, যেখানে 14,000-এর মতো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যখন শুরু হচ্ছে, তাহলে সেই সমস্ত স্কুলগুলোতে যেগুলো অস্থায়ী বেতনে বা স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু সাম্মানিকের বিনিময়ে তারা কিন্তু শিক্ষকতা প্রদান করছিলেন, স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলেন, এবং তাদের দাবি হচ্ছে যে তারাও চাইছে যেন
যেমন 2019 সালে যে স্যাক্টের মাধ্যমে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত গেস্ট লেকচারাররা ছিল তাদেরকে 60 বছরের একটা সুনিশ্চয়তা এবং একটি বেতনের মাধ্যমে তাদেরকে 60 বছরের একটি পরিকাঠামো তৈরি করা হয়েছে। ঠিক তারাই কিন্তু সেই দাবি নিয়ে পরবর্তীকালে একটি আন্দোলনে নামবে বলে তারা কিন্তু জানাচ্ছে, যেখানে কিন্তু তারা বলছে যে এতদিন যেহেতু তারা এতদিন সার্ভিস দিয়ে এসছে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, তো তাদেরও কিন্তু একটা দাবি থাকতে পারে, তাদেরও একটা 60 বছরের একটি সুনিশ্চয়তা এবং একটি পারিশ্রমিক বা তাদের যে বেতন কাঠামোর দিক থেকে কিছু না কিছু একটি সরকারি মাধ্যমে নতুন কোনো পরিকল্পনা যাতে সরকার নিতে পারে, তার জন্য তারা কিন্তু বিভিন্ন আন্দোলনে নামবে, সেই বিষয়ে কিন্তু তারা জানাচ্ছে। তো সেই বিষয়ে আপডেটটি এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। নামমাত্র বেতন দিয়ে স্কুল চলছে, পার্ট টাইম শিক্ষকদের দিয়ে 15,000 পরিবারের এখন সংকটের মুখে। কারণ যেহেতু 14,000 নিয়োগ হচ্ছে, তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে তাদের তো অবশ্যই সেই স্কুল থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই নিয়ে আপডেট কিন্তু আপনাদের সামনে এসছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে একটি স্মারকলিপি কিন্তু প্রদান করা হয়েছে সংগঠন সভাপতি সুশান্ত সরকারের নেতৃত্বে এবং রাজ্য সভাপতি সুমিত ব্যানার্জি এবং বাঁকুড়ার জেলা সম্পাদক জয়জিৎ বাবুর পক্ষ থেকে। এবং রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর বিদ্যালয়গুলিতে ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকার আর্থিক দায়িত্ব স্কুল ফান্ডের পরিবর্তিতে সরকারের দ্রুত গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে এবং 60 বছর পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদানের অনুরোধ জানিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার কাছে কিন্তু তারা স্মারকলিপি কিন্তু প্রদান করছে। 8 বছর ধরে এসএসসি নিয়োগের প্রক্রিয়া বন্ধ, তো তারা বেশিরভাগ যে সমস্ত শিক্ষিত যুবকরা আছে তারা কিন্তু এই সমস্ত স্কুলগুলোতে তারা কিন্তু নিজেদের শিক্ষকতা তারা প্রদান করছিলেন এবং সেই জায়গায় তাদের দাবি যেটা থাকছে, যেখানে দীর্ঘ 8 বছর ধরে এসএসসি নিয়োগ বন্ধ থাকার কারণে রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়ে প্রবল শিক্ষকের ঘাটতি দেখা দেওয়ায় বিদ্যালয়গুলির পঠন পাঠন সচল রাখার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটি স্কুল ফান্ড থেকে অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছিল। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 15,000 ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নিযুক্ত রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে বিপুল সংখ্যক মাধ্যমিক স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। কিন্তু 2016 সালের পর থেকে নতুন কোনো এসএসসি নিয়োগ না হওয়ায় রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়ের কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠন সচল হয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাগুলোর জন্যই। তো অবশ্যই বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট আসে, যেখানে আপনারা জানতেই পাচ্ছেন যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে যে স্কুলগুলোর পরিকাঠামো দিক থেকে বা শিক্ষকই নেই, সেই জায়গায় কিন্তু দোদুল্যমান অবস্থায় ছাত্রদের কথা ভেবে স্কুলটা যাতে না বন্ধ হয়ে যায় সেই কারণে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এরকম অস্থায়ী পার্ট টাইম শিক্ষক কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার দীর্ঘ ধরুন এতদিন টালমাটাল অবস্থা পেরোনোর পরে যেহেতু অনেকেই আবার শিক্ষকতার যে একটা পার্মানেন্ট সুনিশ্চয়তা চাকরির একদিকে ঝুঁকছেন, তো অনেকের আবার কিন্তু সেই জায়গায় আপামোট 15,000-এর বেশি যে পার্ট টাইম শিক্ষকগুলো আছে তাদের পরিবারের ক্ষেত্রে আবার কিন্তু সংকটের জায়গা দেখা দিচ্ছে। তা এগুলো একমাত্র সম্ভব নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে করার পরে কিন্তু এগুলো একমাত্র সম্ভব হবে, নাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলতেই থাকবে, এটা মনে করছে বিভিন্ন ধরনের শিক্ষাবিদ। তো এই জায়গায় ম্যানেজিং কমিটি উচ্চ মাধ্যমিক স্তরে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষার খাতাও কিন্তু তারা দেখে থাকেন এবং তাই সরকার সময় মতো উচ্চ মাধ্যমিকের ফলাফল তারা কিন্তু প্রকাশ করতে পারে, এটা কিন্তু তারা দাবি রাখছে। অথচ সরকার তাদের 1 টাকাও বেতন প্রদান করেন না। স্কুল ফান্ড থেকে প্রতি মাসে তারা 500 থেকে 3,000 টাকা পর্যন্ত মাসিক সাম্মানিক পেয়ে থাকেন এবং বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক এলে তাদের স্কুল থেকে অমানবিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়, যা এক প্রকার বঞ্চনা এবং রাষ্ট্রীয় শোষণ বলে তারা কিন্তু মনে করছেন। বিষয়টি নিয়ে পরবর্তীকালে তারা কিন্তু উপস্থিত হয়েছিল বিদ্যাসাগর ভবনে, পুনরায় উচ্চ মাধ্যমিক কাউন্সিলিং সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আলোচনা করা হয় এবং এই বিষয়টি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া কলেজের অতিথি শিক্ষকদের জন্য যে দায়িত্ব গ্রহণ করেন এবং 60 বছর পর্যন্ত কাজে যে নিশ্চয়তা প্রদান করলেও এখনো পর্যন্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের আর্থিক দায়িত্ব নিয়ে তারা কোনো পরিকল্পনা নেয়নি। তো সেই নিয়ে তারা কিন্তু অভিযোগ কিন্তু জানাচ্ছে, যেটা আপনাদের আমি আগেও জানালাম। এবার স্মারকলিপি প্রদান করা হয়েছে, এরপরেও সরকারি অতি দ্রুত বিদ্যালয় ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের আর্থিক দায়িত্ব গ্রহণ না করলে তারা রাজ্যের সমস্ত বিদ্যালয় অচল করতে যেমন বাধ্য হবেন, তেমনি এবার অভিনব আন্দোলনের মাধ্যমে কলকাতা রাজপথ কিন্তু তারা অবরুদ্ধ করবে, সেরকম কিন্তু তারা দাবি জানাচ্ছে।
রাজ্য সহসভাপতি সুমিত ব্যানার্জি কিন্তু রাজ্যের এমন অস্থায়ী পার্ট টাইম শিক্ষকদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কিন্তু আহ্বান কিন্তু জানাচ্ছে। তারা বলছে, আমরা আগামী ডিসেম্বরে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে কিন্তু তারা নামতে কিন্তু চলেছে। এই আপডেটটা কিন্তু আপনাদের সামনে থাকছে। এছাড়া যে আপডেটটি আসছে, যেখানে সংগঠনের সহসভাপতি আশরাফুল মণ্ডল বলছেন, আমরা দীর্ঘদিন শিক্ষকতার পর এসএসসি নিয়োগের পর কি পরিচয়ে বাঁচব, কিভাবে চলবে আমাদের পরিবার, সরকারের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা উচিত এবং সেই প্রসঙ্গে তারা কিন্তু সরকারের হস্তক্ষেপ অবশ্যই চাইছে। এবং সংগঠনের দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক তারক জানান, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সরকার দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শেষ হলেই আমরা কলকাতার রাজপথে অবরুদ্ধ করতে বাধ্য হব। এবং সংগঠনের রাজ্য সম্পাদক শুভ্রা ঘোষ জানান, রাজ্যে ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষকদের প্রায় 15,000 পরিবারে আজ সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাদের সংকট মোচনে উদ্যোগ গ্রহণ করবেন। তো আপাতত এই আপডেটটি কিন্তু আপনাদের সামনে এসছে। এছাড়া আপনাদের সামনে আরেকটি আপডেট রাখতে চলেছি, যেখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে কাউন্সিলিংয়ের 5 নম্বরে র্যাঙ্ক করার পরেও কিন্তু একজন চাকরি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু বলছেন তিনি চাকরি গ্রহণ করতে চাইছেন না। দেখতে পাচ্ছেন উচ্চ প্রাথমিকে কিন্তু 5ম জায়গায় স্থান অধিকার করার পরেও কিন্তু চাকরি নিতে চান না রাহুল। আপডেটটি আসছে, যেখানে কিন্তু বলা হচ্ছে, প্রথম আলো থেকেই সদাই দূরে রাখেন নিজেকে, জীবনে চড়াই উতরাই তো সবসময় পাশে নিজের স্ত্রীকে পেয়েছেন এবং শিক্ষকতা পেশা হলেও বর্তমানে বেশি ভালোবাসেন বাচ্চাদের পড়াতেই এবং জীবনে অন্ধকার পরিস্থিতিতে নিত্যদিন লড়াই করে যাচ্ছেন মুর্শিদাবাদের কান্দির রাহুল দেব ঘোষ। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, 13,000-এর বেশি প্রার্থীর নামে ওই তালিকায় সাধারণ বিভাগে কিন্তু তিনি র্যাঙ্ক করেছেন 5ম স্থানে। কিন্তু তাতে কি হয়েছে, এই চাকরি তিনি করতে চান না। রাহুল বললেন, বর্তমানে প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা করছেন এবং বড়দের বাচ্চাদের পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটা তিনি জানিয়েছেন। ভারতে প্রথম টিচার এলিজিবিলিটি টেস্ট দেন রাহুল এবং 2014-এ প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু। নিজে যে স্কুলে পড়াশোনা করেছেন ছোট থেকে, কান্দির সেই বিমলচন্দ্র হাইরো স্কুলেই শিক্ষক হয়ে যোগ দেন। ইচ্ছে ছিল উচ্চ প্রাথমিকে পড়াবেন, সেই মতো 2015-এ কিন্তু এসএসসির উচ্চ প্রাথমিকের নিয়োগের পরীক্ষা দেন সাধারণ বিভাগে, কিন্তু সেই পরীক্ষায় মেধা তালিকায় 5মে নাম না থাকলেও 2024-এ সেই চাকরি করতে কিন্তু নারাজ, সেটা তিনি নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন। কারণ 2017-এর 31শে ডিসেম্বর এক নিমেষে পাল্টে গেল রাহুলের জীবন। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল, প্রাণে বাঁচলেন বটে, কিন্তু বিশেষভাবে সক্ষম হয়ে, যদিও তার কোনো নথিপত্র বার করেননি রাহুল, কাগজে কলমে এই তকমা চান না তিনি। যে মানুষটা একদিন আগে নিজের পায়ে হাঁটাচলা করতে পারতেন, তার সব থেকে বড় সঙ্গী এখন হুইল চেয়ার। তো বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। সেই কারণেই কিন্তু বর্তমানে তিনি এখন চাকরি নিতে কিন্তু অনীহা প্রকাশ করছেন, কারণ তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে স্কুলে তিনি পড়েছিলেন সেই স্কুলে বর্তমানে তিনি শিক্ষকতা করছেন এবং বাচ্চাদেরকে পড়িয়ে তিনি যথেষ্ট খুশি এবং সেই খুশির আবহে তিনি কিন্তু বর্তমানে এই সিদ্ধান্তটা কিন্তু নিচ্ছেন। তো এই মানুষটির ছবি আপনাদের না দেখিয়ে নয়, তো অবশ্যই দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে রয়েছে রাহুল ঘোষ বাবুর সেই ছবি, যিনি সত্যিকারে ওয়ারিয়ার, যিনি দেখিয়ে দিয়েছেন শিক্ষকতা ওনার রক্তে রক্তে রয়েছে। তো সেই জায়গা থেকে তিনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার দীর্ঘ সুস্থতা এবং আপনার এই শিক্ষকতার জীবন আরও মসৃণ হোক, আপনার জীবন সুমসৃণ হোক এবং আপনার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে তাদের সবারই ভালো হোক, এই আশা প্রত্যাশা শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাখছি। তো বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটাকে এখনও লাইক করেননি, আপনাদের জন্য খুবই কষ্ট করে এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আনছি। তো অবশ্যই কষ্টের বিনিময়ে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে কিন্তু এইরকম ভিডিওগুলো তৈরি করতে মোটিভেট যোগায়। তো অবশ্যই আপনাদের সবাইকে বলবো, যারা এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখছেন, যাদের ভালো লাগছে, অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকমই উচ্চ প্রাথমিকের বিভিন্ন আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।